স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আওয়ামী সরকারের পতনের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন, কিন্তু ছাত্র দল ও ইসলামী ছাত্র শিবিরের আধিপত্য বিস্তারের চেষ্টায় বিভ্রান্ত শিক্ষার্থীরা। আর লেজুর ভিত্তিক রাজনীতি চান না তারা, একই মত বৈষম্য বিরোধীদেরও। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের বিধান না থাকলেও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনীতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের এক মাস যেতে না যেতেই ক্যাম্পাসের ছাত্রদলের প্রকাশ্য কর্মসূচি নিয়ে দেখা দেয় প্রশ্ন। শিক্ষার্থীরা বলছেন, হল বাণিজ্য, ক্যান্টিন দখল কিংবা র্যাগিংয়ের মতো অপকর্ম আগের চেয়ে কমেছে। এ নিয়ে নতুন কোনো রাজনীতি চান না তারা। আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা যাতে মানুষের বক্তব্য যাতে সবার কাছে পৌঁছাতে পারে। সাধারণ শিক্ষার্থীদের হাতে ছাত্র রাজনীতি ফিরে আসুক, ছাত্র হিসেবেই যেন ছাত্র নেতা গড়ে ওঠে, কোনো দানব হিসেবে নয়। বৈষম্য বিরোধীরাও বলছেন, লেজুর ভিত্তিক রাজনীতি নয়, বরং স্বতন্ত্র দল চান তারা। বিরাজনীতিকরণ কোনো সমাধান নয়, সুষ্ঠু ধারা রাজনীতি বাংলাদেশে চলুক, এটাই আমাদের চাওয়া। লেজুর ভিত্তিক কোনো পলিটিক্সে আমরা যাইতে চাই না। সেটা ধরেন এনসিপিও যদি হয়, এনসিপির কোনো অঙ্গ সংগঠন হিসেবে আমরা থাকবো না, আমরা থাকবো স্টুডেন্টদের জন্যই। তাদের কাজ হবে মেইনলি স্টুডেন্ট কেন্দ্রিক। ছাত্রদল ৫ সদস্যের কমিটি দিলেও তা নিয়েও রয়েছে বিতর্ক। এরই মধ্যে একক প্রভাব বিস্তারের লোভে বেরিয়ে গেছেন একজন। তবে এসব কাটিয়ে ওঠার চেষ্টায় সংগঠনটি। পুরনো যারা ছিল তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে নতুনদের সুযোগ দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে ওটাই ছাত্র দলের চাওয়া। বিএনপি আসতে হবে এমন বিষয়টা না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যে গভর্নমেন্টে আসুক, সুষ্ঠু শান্ত পরিবেশ বিরাজমান করুক, তারপরে বিভিন্ন ইলেকশন গুলো হোক। আর ইসলামী ছাত্র শিবির বলছে, তাদের লক্ষ্য শিক্ষার্থী বান্ধব রাজনীতি। কার্যক্রমে ভালো সাড়াও পাওয়ার দাবি তাদের। জুলাই অভ্যুত্থানের পিছনে ছাত্র শিবিরের ভূমিকা কেমন ছিল স্পষ্ট হয়ে গিয়েছে যে ছাত্র সমাজ আজকে ছাত্রদের অধিকার আদায়ের একজন অন্যতম অভিভাবক হিসাবে ছাত্র শিবিরকে গ্রহণ করছে। এদিকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি, বাধা সহ বর্তমানেও বিশৃঙ্খলা করার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১২ শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আমাদের হলে দেখা গেছে তাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, গ্যাস বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল, হল ভ্যাকেন্ট করার জন্য ফোর্স করেছে। বাহির থেকে কিছু বহিরাগত নিয়ে এসে তাদের উপর টর্চারিং করার চেষ্টা করেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিধান না থাকলেও ছাত্রদের দাবির মুখে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে প্রশাসন। বর্তমানে ছাত্র সংসদ বিষয়ে কোনো নীতিমালা নেই, তো আমরা চেষ্টা করছি যে ছাত্র সংসদ বিষয়ের নীতিমালা তৈরি করে তারপরে দেশের নির্বাচনের পরিস্থিতি বুঝে তখন আমরা ছাত্র সংসদ নির্বাচনের দেওয়ার চেষ্টা করব। অতীতে নৈরাজ্যের রাজনীতিতে শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো ভালো কিছু বয়ে আনেনি। তবে ছাত্রদের সাথে সম্পৃক্ততা ও তাদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব চান সংশ্লিষ্টরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ৮ বছরে বাংলাদেশের অভ্যন্তরে এবং আশপাশে ছোট ও মাঝারি মাত্রার কমপক্ষে ২২১টি ভূমিকম্প হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জানিয়ে ভূমিকম্পবিদরা বলছেন, বারবার এমন কম্পন বড় ভূমিকম্পের আগাম বার্তা। অভ্যন্তরের টেকটোনিক প্লেটের অবস্থান এবং এতে সঞ্চিত শক্তি গবেষণা করে বাংলাদেশে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্পের সংখ্যা দেখছেন তারা। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগ মোকাবেলার ২০% সক্ষমতাও নেই বাংলাদেশের। এমন অবস্থায় আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দিবস। গত ৫ই মার্চ দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভূকম্পন। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকা। গত ১০ দিনে দেশের ভেতরে এবং আশপাশে ছোট ও মাঝারি মাত্রার এমন ভূকম্পন হয়েছে ৪ বার। পরিসংখ্যানে দেখা গেছে, গত ৮ বছরে অনুভূত হওয়া ২২১টি ভূমিকম্পের মধ্যে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে, বাকিগুলো আশপাশে। এই হিসাবে দেখা গেছে প্রতি বছরই গড়ে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। ২০১৭ সালে যেখানে ছিল ২৮টি, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৫৪টিতে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূকম্পেরই জানান দিচ্ছে। ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে, ৩টি টেকটোনিক প্লেট তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই, যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে। আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে, যাতে হতে পারে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প। এই যে
আটকে থাকা, হ্যাঁ, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে দেখা গেছে ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে অন্তত 1,35,000 ভবন। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের দুর্যোগের 20 ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব পদক্ষেপের অভাব আছে। যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। ঢাকা শহরকে মোকাবেলা করে 600 জন ফায়ার সার্ভিসের লোক রয়েছে, এবং 600 জন দিয়ে কোনোভাবে এটা মোকাবেলা করা সম্ভব না। এমন অনেক জায়গা আছে যে লোকজন পৌঁছতেই পারবে না, 9-10 জনও এখানে পৌঁছতে পারবে না। কমিউনিটি ভলেন্টিয়ার ডেভেলপ করে, কমিউনিটির লোককে রেস্কিউ করার জন্য, যাতে তারা ট্র্যাপ করলে পরে যারা বেঁচে থাকবে তারা নিজেরাই যেন উদ্ধার পরিচালনা করতে পারে, সেই এটা করতে হবে। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়নের উপরই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাংক খাতে চলছে সীমাহীন নৈরাজ্য। ভেঙে পড়েছে প্রায় 1/3 ব্যাংকের ঋণ শৃঙ্খলা। ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুসরণ করেনি এসব ব্যাংক। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বেশ কয়েকটি ব্যাংকের ঋণ তাদের আমানতের অঙ্কও ছাড়িয়ে গেছে। ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম জালিয়াতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতি 100 টাকা আমানতের বিপরীতে 87 টাকা ঋণ বিতরণ করতে পারবে প্রচলিত ধারার ব্যাংকগুলো, আর শরিয়াভিত্তিক ব্যাংক বিতরণ করতে পারবে 92 টাকা। বাকি টাকা নিয়মিত লেনদেন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। 61টি ব্যাংকের মধ্যে 18টি ব্যাংকই এ নিয়ম লঙ্ঘন করেছে। ফলে এসব ব্যাংকের ঋণ শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে ঝুঁকিতে গ্রাহকের আমানত। যখন ব্যাংকগুলি ফেল করে এটা রাখতে, তার ইম্প্যাক্ট কিন্তু আপনি জানেন ক্যামেলস রেটিংয়ের উপর পড়ে। ক্যামেলসের যে লিকুইডিটি বিষয়টা, সেটা এই বিষয়গুলো দেখে থাকে। অতএব কোনো একটা ব্যাংকের ক্যামেলস রেটিং যখন ফল করে, তখন ব্যাংকগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা করে। বাংলাদেশ ব্যাংকের গত ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আমানত ছিল প্রায় 14,000 কোটি টাকা। ব্যাংকটি ঋণ বিতরণ করেছে 13,000 কোটি টাকা। ফলে ঋণ ও আমানতের হার তথা এডিআর দাঁড়িয়েছে 92% বেশি। নিয়ম অনুযায়ী এডিআর থাকার কথা ছিল 87%। একইভাবে ঋণ সীমা লঙ্ঘন করেছে জনতা, এবি, আইএফআইসি, ন্যাশনাল, পদ্মা, প্রিমিয়ার এবং ইউসিবি ব্যাংক। শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এডিআর থাকার কথা 92%, কিন্তু এ ধারার প্রায় সবকটি ব্যাংক এডিআর সীমা লঙ্ঘন করেছে। অনেক ব্যাংক 100% ছাড়িয়ে গেছে, অর্থাৎ তাদের ঋণ আমানতের চেয়ে বেশি। তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে এডিআর লঙ্ঘন করেছে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড, সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। প্রচলিত ধারার কয়েকটি ব্যাংকের ইসলামী উইন্ডো এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে এবি, বাংলাদেশ কমার্স, বেঙ্গল কমার্শিয়াল ও প্রিমিয়ার ব্যাংক। তবে সার্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায়, সীমার মধ্যে রয়েছে প্রচলিত ব্যাংকের সার্বিক এডিআর, কিন্তু শরিয়াভিত্তিক ব্যাংকগুলো এডিআর-এর সার্বিক সীমাও লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের ঋণ ফেরত না আসা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের ব্যাংকের সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে পুরো ব্যাংক খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সতর্ক করার পরেও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রেখেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
বিশ্বজুড়ে চলছে সিয়াম সাধনার মাস। মুসলমানদের কাছে অতি পবিত্র মাসটি ঘিরে দেশে দেশে আছে নানা বৈচিত্র্য, আর সারাদিনের পানাহার থেকে বিরত থাকার সময়ও আছে অনেক পার্থক্য। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে রোজার সময় 13 থেকে 14 ঘন্টা, কিন্তু উত্তর ইউরোপের কিছু দেশে 20 ঘন্টারও বেশি সময় খাবার থেকে দূরে থাকতে হয় রোজাদারকে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকে রমজান মাস শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার মধ্য দিয়ে। পরদিন শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার মধ্য দিয়ে রবিবার থেকে বাংলাদেশ সহ আরও অনেক দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রোজা আত্মসংযম ও তাকওয়ার শিক্ষা দেয়, তবে বিশ্বের সব দেশে এক সময়ের জন্য রোজা রাখা সম্ভব নয়, কারণ ভৌগোলিক অবস্থানের কারণে দিন ও রাতের দৈর্ঘ্যে পার্থক্য দেখা যায়। একদিনের প্রায় অর্ধেক সময় আহার গ্রহণ থেকে বিরত থাকছেন বেশিরভাগ দেশের মানুষ। তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মানুষ 20 ঘন্টারও বেশি রোজা রাখছেন। সুইডেনের কিরুনার মানুষ 20 ঘন্টা 30 মিনিট রোজা রাখছেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য অস্ত যায়। নরওয়ের মুসলমানদেরও প্রায় 20 ঘন্টা 30 মিনিট রোজা রাখতে হয়। বিশেষ করে শহরটির উত্তরাঞ্চলের ট্রসমো শহরে গ্রীষ্মকালে সূর্য প্রায় পুরো সময় আকাশে অবস্থান করে। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসলমানরা 90 ঘন্টা 9 মিনিট রোজা রাখেন। তবে দেশটির উত্তরের শহরগুলোর বাসিন্দাদের আরও দীর্ঘ সময় উপবাস থাকতে হয়। এছাড়াও ডেনমার্ক ও আইসল্যান্ডও দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয়। সেখানে মুসলমানরা প্রায় 19 থেকে 20 ঘন্টা উপবাস থাকেন। তবে বিশ্বের কিছু দেশে রোজার সময় তুলনামূলকভাবে কম হয়, যেমন আর্জেন্টিনার উশুয়াইয়া শহরের সবচেয়ে কম সময় মাত্র 12 ঘন্টার কাছাকাছি রোজা পালন হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে 11 থেকে 12 ঘন্টা রোজার সময় হয়। অস্ট্রেলিয়ার মুসলমানরাও তুলনামূলকভাবে স্বল্প সময়ের রোজা রাখেন। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না, তাই বিশ্বের মুসলমানরা ভিন্ন ভিন্ন সময়ে রোজা রাখেন। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যাস্ত হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। স্থানীয় সময় রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে ক্ষমতাসীন লিবারেল পার্টি। এদিন সদস্যদের ভোটে লিবারেল পার্টির 4 জন প্রার্থীর মধ্যে নতুন নেতা বাছাই করা হয়। এ সময় 1,31,674টি ভোট পেয়ে জয়ী হন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134টি ভোট। নির্বাচিত হওয়ার পরপরই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে। বলেন, আমেরিকা কানাডাকে যথাযথ সম্মান না দেখানো পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে শুল্ক চালু রাখবেন তারা। এছাড়া কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও হুঁশিয়ারি দেন নতুন এই নেতা। 59 বছর বয়সী মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিব দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে। আর ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। রবিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তারপর যেতে চাই দৈনিক সমকালের প্রধান শিরোনাম করেছে 25 বছর পর বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স ভারত। ভারতের একটি চ্যাম্পিয়ন্স ট্রফির 3য় শিরোপা। আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি হজবরল অবস্থায় শেয়ার বাজার। পতিত শেখ হাসিনা সরকারের সময়ে যে তিমিরে ছিল, অন্তর্বর্তী সরকারের 7 মাস পার হওয়ার পরও সেখানে পড়ে আছে দেশের শেয়ার বাজার। তারপরে যেতে চাই দৈনিক যুগান্তর। প্রধান শিরোনাম করেছে মুখোমুখি এনসিপি, ছাত্রদল ও ছাত্র শিবির। টাকার উৎস কোথায়? চলছে বাগযুদ্ধ। রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনে অর্থের উৎস নিয়ে চলছে বাস। কোন দল বা সংগঠন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বিপদে তাদের সুরক্ষা দিচ্ছেন। কেউ অর্থের যোগানদাতার ছক অনুযায়ী পালন করছে নানা কর্মসূচি। গোপন উৎসের অর্থে দলের কর্মকাণ্ড পরিচালিত হলেও তার নাম প্রকাশ হচ্ছে না। তারপর দৈনিক কালবেলার প্রধান শিরোনাম করেছে শুল্কের 260 কোটি টাকা 10 কুতুবের পকেটে। রাজধানীর উপকণ্ঠ সাভারে বিদেশি গার্মেন্টস ও দেশীয় C&F এজেন্টের যোগসাজশে সরকারি শুল্কের কমপক্ষে
260 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আত্মসাতে জড়িত রয়েছেন কমপক্ষে 10 কুতুব। কালবেলার আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ব্যবস্থাপত্র জটিলতায় উষ্ঠাগত রোগীর প্রাণ। তাদের এটি একটি বিশেষ প্রতিবেদন কালবেলার, যে ওষুধের দোকানে চিকিৎসকের হাতের লেখা বুঝতে না পেরে ভিন্ন একটি ওষুধ দেয়। আর এতে বলা হয়েছে যে আসলে এইভাবে চিকিৎসকের উদাসীনতা এবং ওষুধের দোকানের অজ্ঞতা, অসততা ও অপরাধ প্রবণতায় অনেক রোগীর প্রাণ এক ধরনের উষ্ঠাগত। তারপর বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম করেছে উত্তাল সারা দেশ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশ। ক্ষোভ প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক সহ সচেতন নাগরিক সমাজ। তারপর দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে ধর্ষকদের পক্ষে মামলায় লড়বেন না মাগুরার আইনজীবীরা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের ফাঁসির দাবিতে গতকাল রবিবার 11টা থেকে 2টা পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এবং তাদের বলা হয়েছে যে আসলে ধর্ষকদের পক্ষে যেন মামলা না লড়ে কোনো আইনজীবী। কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে মন্দায় মুমূর্ষ আবাসন খাত। বিনিয়োগ ও কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের আবাসন খাত। তবে এই খাতটি এখন ক্রান্তিকাল পার করছে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দার কারণে এই খাত জুড়ে চরম স্থবিরতা। তারপর দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে আগের সরকারের নীতিতেই চলছে দেশের জ্বালানি উন্নয়ন, সরকারি ব্যয় অপ্রতুল, বিদেশি বিনিয়োগে কোনো সাড়া নেই। তারপর ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে গভর্নমেন্ট প্রমিসেস স্পিডি প্রোব অ্যান্ড ট্রায়াল। তারপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে ইন এ টাইম অফ ল কনফিডেন্স, আবুল খায়ের গ্রুপ চেয়ারম্যান এক্সপেন্স বিজনেস। তারপর দ্য ডেইলি অবজারভার ইন্ডিয়াস ডিফেন্স মিনিস্টার সেজ ওয়ান্টস অ্যামিকেবল টাইস উইথ বিডি। তারপর দ্য নিউ এজের শিরোনাম এনসিপি অ্যাট অড উইথ বিএনপি সাম আদার্স। এই ছিল আমার হাতে আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।